আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। অভ্যুত্থান দমনে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অডিও ভেরিফাইড করে জানালো বিবিসি। ট্রাইব্যুনালে উপস্থাপনের পরিকল্পনা। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। চুয়াডাঙ্গায় এনসিপির পদযাত্রায় নাহিদ বললেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। গণহত্যার দায়ে কেবল সাবেক প্রধানমন্ত্রী নয়, আওয়ামী লীগও বিচার হওয়া উচিত মন্তব্য ফখরুলের। একই সাথে চলতে পারে সংস্কারও। ভয়াবহ নির্যাতনের সাক্ষী হয়ে লিবিয়া থেকে ফিরল 162 বাংলাদেশি। মানব পাচারকারী চক্রের শাস্তির দাবি। আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। হয়তো 1 কাপ পানি দিত 24 ঘন্টার ভিতরে, আর 2টা বিস্কুট দিত। এই ছেলে বাঁচা থেকে আমার 32 লাখ টাকা নিয়েছে, ওই এনেছে রবিজুল। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলাম। গত বছর সকল হত্যার জন্য শেখ হাসিনা এবং তার দল দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নবম দিনের পদযাত্রায় চুয়াডাঙ্গায় বড় বাজারের পথসভায় এসব কথা বলেন তিনি। সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় এনসিপি নেতারা। প্রথমে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে জনসাধারণের সাথে করেন গণসংযোগ। পথসভা করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। দুপুরে চুয়াডাঙ্গার বড় বাজারে পথসভায় অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিবিসির রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনা নিজে গুলি করার অর্ডার দিয়েছিলেন। ভারত নিজ দেশে খুনিদের আশ্রয় দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিএসএফের খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেছে। সীমান্ত হত্যা সমালোচনা করেছেন এনসিপির আহ্বায়ক। দুর্নীতি দখলবাজদের বিরুদ্ধে সরব থাকতে সাধারণ জনগণের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা এককভাবে গণহত্যার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, জড়িত প্রতিটি ব্যক্তি এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির 2 নেতাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর আব্দুল কুদ্দুস ও ডক্টর সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, এককভাবে গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা। একই সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। তাহলে প্রত্যেকেরই বিচার হবে এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশকে সঠিক পথে নেয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। পরে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিল্পীর স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। গণিত শিল্পী যিনি বিশ্বের সমাদৃত
তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি হওয়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদেরকে দেশটির বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশের দালালরা লিবিয়ার স্থানীয় মাফিয়াদের কাছে তাদের বিক্রি করে দেয়। মাফিয়ারা দালালদের সঙ্গে মিলে দেশে থাকা স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। বেশ কয়েকজন দালালের নাম জানিয়েছেন ভুক্তভোগীরা। ছেলেকে আর কখনো জীবিত ফেরত পাবেন তা ভাবেননি। মোবাইলে শুধুই আর্তনাদ শুনেছেন আর দেখেছেন খেতে না পাওয়া ছেলের দুর্ভোগের ছবি। দীর্ঘদিন পর লিবিয়া থেকে ফিরেছে সে ছেলে। কাজের সন্ধানে লিবিয়া গিয়েছিল তানজির। সেখানে বাংলাদেশি দালালরা তাকে স্থানীয় মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। তারা তানজিরকে আটকে রেখে চালায় নির্যাতন। আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে বাসায় থেকে 25 লক্ষ টাকা দেওয়ার দাবি করে। এই ছেলে বাঁচাতে আমাকে 36 লাখ টাকা 34 লাখ টাকা আছে। এই ছেলে বাঁচাতে আমার 32 লাখ টাকা নিচ্ছে। ওই নেছে রবিজুল। ভুক্তভোগীরা জানান, দালালরা ইউরোপে পাঠানোর আশ্বাস দিয়ে অনেককে মাফিয়াদের কাছে বিক্রি করেছে। দেশে স্বজনদের কাছ থেকে দালালরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তারা। হাতে 1 কাপ পানি দিত 24 ঘন্টার ভিতরে, আর 2টা বিস্কুট দিত। অনেক সময় দেখা গেছে 2 চামচ ভাত দিত আর 1 চামচ ডাউল দিত, তাও 24 ঘন্টার ভিতরে, আর কোনো খানা দিত না। অনেক দিন এরকম মাইটার খাওয়ার পরে এক সময় সহ্য করতে না পেরে বাড়ির জমি বিক্রি করে টাকা দিছিল, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা না দিয়ে তারা ছাড়েনি। ভুক্তভোগীদের আটক কেন্দ্র থেকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হেফাজতে রাখা হয়। সেখান থেকে ফেরত পাঠানো হয় দেশে। মামলার তদন্ত কর্মকর্তা লিবিয়া ফেরতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। বলেন, এ ঘটনায় হওয়া মামলায় বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। ওনাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের বিষয়ে আমার একটা মামলা হয়। মামলার তদন্তটা আমাদের পিবিআই করছি। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইটালি বা ইউরোপে যাওয়ার যে স্বপ্ন দেখে, এটা যে বাস্তবে হচ্ছে না সেটাও আরও তুলে ধরতে হবে। বুধবার সকালে 162 জনকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গত বছর জুলাই আন্দোলনকারীদের উপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এই প্রতিবেদন পলাতক প্রধানমন্ত্রীর বিচারের স্বচ্ছতা বাড়াবে বলে মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। জানিয়েছেন, প্রতিবেদনটি ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সবাইকে ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি। এখন তারা লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে তাদের পাবে গুলি করবে। ফাঁস হওয়া এক রেকর্ডিংয়ে এভাবেই বলতে শোনা যায় শেখ হাসিনাকে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। এর পরের ইতিহাস সবার জানা। এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নৃশংস আক্রমণে প্রাণ যায় 1400-এরও বেশি মানুষের, আহত 20,000-এরও বেশি। বুধবার শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদন অনুযায়ী আলাদাভাবে অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা এয়ারশটের মাধ্যমে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি। প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া রেকর্ডিংটি একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল, কারণ সেখানে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের স্পষ্ট উপস্থিতি ছিল। পুরো রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি শনাক্ত করা গেছে। এটি একটি ইঙ্গিত দেয় যে রেকর্ডিংটি কোনোভাবে সম্পাদনা বা বিকৃত করা হয়নি। বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, মরণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে। বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, মরণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে CID। তবে এই প্রতিবেদন আরও স্বচ্ছতা বাড়াবে। তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই
ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছি। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বিবিসি আইয়ের এই অনুসন্ধানে উঠে এসেছে 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হয়েছিলেন। সেদিন বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ঘটনার সময়ের কিছু ড্রোন ভিডিও সন্নিবেশিত হয়েছে এই প্রতিবেদনে। প্রসিকিউশন বলছে এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, যমুনা নিউজে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আগামীকাল থেকে ঢাকায় বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশজুড়ে অতি ভারী বর্ষণেরও আপাতত আর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পুরো জুলাই জুড়েই দেশের আবহাওয়া বৃষ্টিপ্রবণ থাকার কথা জানানো হয়। এদিকে দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। জলাবদ্ধতা দেখা না গেলেও ছিল যানজট এবং যানবাহন সংকট, সেই সাথে ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। মঙ্গলবার রাত থেকেই ঢাকা ও এর আশেপাশের এলাকায় শুরু হয় বৃষ্টি। সেই ধারা চলতে থাকে বুধবার সকালেও। প্রবল না হলেও ঝিরিঝিরি বৃষ্টি ছিল পুরো ঢাকা জুড়েই, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। যানবাহনের ধীর গতির কারণে বিভিন্ন রাস্তায় ছিল জট। আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে যারা ছাতা নিয়ে বের হয়েছিলেন তারা কিছুটা স্বস্তিতে ছিলেন, তবে অধিকাংশ মানুষেরই পড়তে হয়েছে যানবাহন সংকটে। যারা বিভিন্ন পরিবহনে চড়তে পেরেছেন তাদেরও গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। সুবিধা অসুবিধা দুইটাই আছে আর কি। গরমের মধ্যে অনেক অস্বস্তি লাগে, বাট এই বৃষ্টিতে অনেক স্বস্তি ফিল করতেছি। বাট সাথে সাথে অন্যান্য প্রবলেমগুলো জড়াই গেছে আর কি। ভাড়া তো বেশি, এটা তো আছেই। যেমন আপনি রিক্সায় যান, মোটর সাইকেলে যেতে চান, ভাড়া অতিরিক্ত চায়া পয়সা থাকে। যেখানে 20 টাকার ভাড়া ওখানে 30 টাকা 40 টাকা চায়া পয়সা থাকে। এইটাই একটা বিষয়। যেমন আমি জিগাতলাতে আসছি, এখানে 400 টাকা ভাড়া চাইছে। বৃষ্টি হলে ওদের ভাড়া প্রতিটা সেক্টরেই দেখা যায় যে বাস বলেন, আপনি ট্যাক্সি বলেন, সিএনজি বলেন, রিক্সা বলেন, এদের অতিরিক্ত ভাড়ার একটা টেন্ডেন্সি থাকে। অবশ্য টানা বৃষ্টি হলেও নগরীতে দেখা মেলেনি জলাবদ্ধতার। রিক্সা ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ থাকলেও তা স্বীকার করতে রাজি নন সকলে। অনেকে 10 টাকা বাড়ায় দেয়, ওরা ইচ্ছা করে, তাও তো হয় না, ওরা ইচ্ছা করে দেয় যে বৃষ্টি দিতেছে। মারে, সবাই মারে, গাড়ি গুড়ি কম থাকলে ভাড়া বেশি চাই, ঠিক আছে। যখন আপনার আবহাওয়া ভালো থাকে একটু মনে করে খেয়ে ভালো হয়, মোটামুটি যা চলে। আর এখন বর্তমান বৃষ্টি পড়তেছে, আপনার কোনো রোড ঘাট কোনো মানুষজন নাই মামা। এমন বৃষ্টিপাতকে স্বাভাবিকই বলছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণ যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে দেখা গেছে যে ফেনীতে প্রায় 24 ঘন্টায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনের দিকে হয়তো এই বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এবং দেখা গেছে যে আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে। তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আরেকটু বৃদ্ধি পেতে পারে। ঢাকায় আমরা গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। তবে আমরা যেটা ধারণা করতেছি যে গোটা দেশের সাথে সাথে ঢাকাতেও বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। দুপুরের পর ধীরে ধীরে কমে আসতে থাকে বৃষ্টিপাত, একই সাথে স্বাভাবিক হয় যান চলাচল পরিস্থিতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের হালি শহরে নালায় পড়ে নিখোঁজ হয়েছে এক শিশু। ঘটনাস্থলে আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি আছেন। অভি, একটু জানতে চাই এই ঘটনার বিস্তারিত তথ্য, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, আর শিশুটির উদ্ধার অভিযানে শুরু হয়েছে কিনা সে ব্যাপারে তথ্য থাকলেও জানাবেন। কলি, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের হালি শহর কে ব্লক আনন্দপুর এলাকায়। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে রয়েছে ঠিক এই স্থানেই এই যে নালাটি রয়েছে, এখানে কিন্তু এর আগে স্ল্যাব ছিল না, একেবারে উন্মুক্ত ছিল। এখান থেকে একেবারে কিছু দূরে একটি শিশু আসলে খেলতে গিয়ে, বল কুড়াতে গিয়ে আসলে নালার মধ্যে পড়ে যায় এবং এরপরেই তার পরিবার স্বজন যারা রয়েছেন তারা আসলে বিভিন্নভাবে খোঁজাখুঁজির চেষ্টা করছিলেন। প্রায় আধ ঘন্টা তাকে খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস আসে এবং
কিছুক্ষণ আগেই মূলত এই নালা থেকে তাকে উদ্ধার করা হয় এবং জীবিত না মৃত সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না, কারণ তাকে এরই মধ্যে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং স্থানীয়রা বলছিলেন এই যখন বৃষ্টি হয় তখন এই নালাগুলো উন্মুক্ত থাকে, বেশ কিছু জায়গায় উন্মুক্ত থাকে এবং ঠিক এই স্থানটিতেই থেকে আসলে তাকে উদ্ধার করা হয়েছে। এখানে যদিও এখন উপরে স্ল্যাব দেওয়া হয়েছে, কিন্তু আধা ঘন্টা আগেও কিন্তু এখানকার চিত্র ভিন্ন ছিল। একজন স্থানীয় সাথে কথা বলতে চাই, শিশুটি কিভাবে পড়ে গেল এবং এখানে কি সবগুলো নালার একেবারে উন্মুক্ত কিনা এবং যে ঝুঁকো কিনা? যেদিকে পড়ছিল ওইদিকে বড় ড্রেন থেকে ছোট ড্রেন সংলবে কোনো স্ল্যাব ছিল না, ওইখান তার কারণে মেয়েটা বল করে দিকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এলাকার এক ছোট ভাই ধরার চেষ্টা করছে, ও ধরতে পারে না পানির স্রোতের কারণে। পরে এলাকার সবাইকে জানাইছে, জানানোর পরে সবার চেষ্টার কারণে কি মেয়েটাকে এই জায়গায় পাওয়া গেছে। ধন্যবাদ। যেটি বলছিলেন একেবারে খুব ভারী বৃষ্টি হচ্ছিল, কিন্তু সে কারণে পানির স্রোত অনেক বেশি ছিল, ফলে যখন নালার মধ্যে পড়ে যায় স্রোতের সাথে ভেসে একেবারে বহুদূর চলে আসে। ফলে কিছুক্ষণ পর উদ্ধার করা হলেও এখন পর্যন্ত যারা আসেন স্থানীয়রা তারা বলছিলেন তার শরীরের একেবারে নিস্তেজ ছিল, সেটি আসলে কিছুক্ষণ পরেই বলা যাবে। নিশ্চয়ই আপনি খোঁজ খবর রাখুন অভি, আমরা আরো জানবো আপনার কাছে ব্যাপারে তথ্য। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামুদর্জি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশে প্রদত্ত সকল অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আর এ সময় প্রধান উপদেষ্টা সার্কের চেতনা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।